হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শ্রীমঙ্গলে আজকে আমাদের 2nd ডে। সকালে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য চলে আসি। বালিশিরা রিসোর্টের বুফে ব্রেকফাস্টে আইটেম পর্যাপ্ত পরিমাণেই ছিল, আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি খাবারের টেস্ট যদি বলি, খাবারের টেস্টের এবং তাদের খাবারের মান খুবই ভালো ছিল। 2nd ডেতে আজকে আমরা ৩ টি জায়গা ঘুরবো। তো এই ৩ টি জায়গা আমি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। মোটামুটি এই ৩ টি জায়গা একটু সময় নিয়ে ঘুরবো। তাই আমরা খুব বেশি স্থানে ঘুরবো না। যেমন নূরজাহান টি এস্টেট, মাধবপুর লেক এবং লাউয়াছড়া জাতীয় উদ্যান। তো এই ৩ টি জায়গা ঘোরার জন্য আমরা গতকালকে একটি সিএনজি রিজার্ভ করে রেখেছি। আমাদের সিএনজিটি মোটামুটি হাফ ডের জন্যেই। কারণ এই ৩ টি জায়গা ঘোরার জন্য হাফ ডে যথেষ্ট। সেজন্যে সিএনজিটি আমরা ৳১,০০০ বুকিং করে রাখি। তো অলরেডি আমরা নূরজাহান টি এস্টেট চলে আসি। নূরজাহান টি এস্টেট যখন আমরা প্রবেশ করি, তখন ভিউটা ছিল এরকম। খুবই সুন্দর। জায়গাটা অলমোস্ট ভাইরাল বলা যায়। কারণ আপনারা শ্রীমঙ্গলের যত ভিডিও দেখবেন বা ছবি দেখবেন, এই জায়গায় কিন্তু সবাই এসে ছবি তোলে। তো অবশ্যই আপনারা যখন নূরজাহান টি এস্টেটে ঢুকবেন, তখন এই জায়গাটায় সিএনজি বা আপনারা যেই ভেহিকেল নিয়ে আসবেন, এখানে দাঁড়িয়ে অবশ্যই ভিডিও বা ছবি তুলে রাখবেন। কারণ যখন ব্যাক করবেন, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা আর ব্যাক করবেন না। তো আমরাও এখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও করে নিলাম এবং কিছুটা সময় এখানে দেখার চেষ্টা করলাম। আমার শ্রীমঙ্গলের এবারের ট্যুরটি একটি ফ্যামিলি ট্যুর এবং রিল্যাক্স ট্যুর বলা যায়। তো আমি চেষ্টা করব সবগুলো জায়গায় মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্যে, যেন আপনারা আইডিয়া করতে পারেন কেমন সময় আপনাদের লাগবে। পাশাপাশি ট্যুরের বেশ কিছু ইম্পোর্টেন্ট ইনফরমেশন যে জিনিসগুলো আমি ফেস করেছি এবং যে বিষয়গুলো আপনাদেরও জানা দরকার সেগুলো আমি শেয়ার করে নিব। 2nd ডেতে খুব সকালে আপনাদেরকে বের হতে হবে। তাই ৮টার ভেতরে আপনারা ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলবেন এবং ৮:৩০টার ভেতরে আপনারা গাড়ি নিয়ে বের হয়ে যাবেন। আমরাও সেই প্ল্যান অনুযায়ী বের হই এবং খুব সকাল, সকাল হচ্ছে আমরা নূরজাহান টি এস্টেট চলে আসি। তো বালিশা রিসোর্ট থেকে আমাদের নূরজাহান টি এস্টেটে আসতে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট সময় লেগেছে এবং বাগানের ভেতরের রাস্তা এটি। বাগানের ভেতর দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এবং চারপাশে শুধু চা বাগান এবং চারপাশের দৃশ্যটা ঠিক এরকম। তো আমার পরামর্শ থাকবে এই রাস্তাগুলোতে আপনারা গাড়িটা থামিয়ে কিছুটা সময় নিজেরা হাঁটবেন এবং বাগানের ভেতরে গিয়ে একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে দেখবেন যে অনেক ভালো লাগবে। নূরজাহান টি এস্টেটে ঘোরার জন্য আরেকটি টিপস হচ্ছে যে জায়গাগুলোতে আপনার ভালো লাগবে এবং দেখতে সুন্দর লাগবে, ওই জায়গাগুলোতে আপনারা গাড়ি থামিয়ে হচ্ছে ওই জায়গাগুলোতে একটু এনজয় করবেন, একটু দেখে নিবেন। কারণ এরপরে যখন আপনারা মাধবপুর লেক যাবেন, তখন কিন্তু এখান থেকেই অন্য একটি রাস্তায় গাড়ি চলে যাবে। যে কারণে তখন আর হচ্ছে আপনারা এই জায়গাগুলোকে মিস করবেন এবং ব্যাক করার সময় হচ্ছে হয়তো হাতে ওইরকম সময় থাকবে না এগুলো দেখার জন্যে। তাই যখন হচ্ছে নূরজাহান টি এস্টেটে হচ্ছে আপনারা ঢুকবেন, তখন যে জায়গাগুলো আপনাদের ভালো লাগবে, যে জায়গাগুলো সুন্দর লাগবে, সেই জায়গাগুলোতে আপনারা কিছুটা সময় ব্যয় করবেন। নূরজাহান টি এস্টেটের অন্যতম একটি সুন্দর জায়গা এই স্থানটি। তো এটি আসলে বোঝানো খুবই টাফ যে আসলে এই জায়গাটা কোনটি। তারপরও আমি চেষ্টা করছি যেন আপনারা আইডেন্টিফাই করতে পারেন। এটি নূরজাহান টি এস্টেট থেকে মাধবপুর লেক যাওয়ার পথে হাতের বামে অবস্থিত। তো আপনারা যাওয়ার পথে যদি বাম পাশটা একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে এরকম সুন্দর জায়গাগুলো আপনাদের চোখে পড়বে এবং ওই জায়গাগুলোতে আপনারা দাঁড়িয়ে কিছুটা সময় এখানে দেখে নিবেন। আমরা নূরজাহান টি এস্টেট ঘুরে এখন মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। মাধবপুর লেক পৌঁছাতে আমাদের ৪০ মিনিট থেকে ১ ঘন্টার মতো সময় লাগবে। বাগানের ভেতর দিয়ে যাওয়ার কারণে আমরা এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। আপনারাও যারা নূরজাহান টি এস্টেট থেকে মাধবপুর লেক যাবেন, অবশ্যই সিএনজি কে বলে নিবেন যেন আপনাদের এই বাগানের ভেতর দিয়ে নিয়ে যায়। এবং বৃষ্টি হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন আসলে চারপাশে সবুজ আর সবুজ।
শ্রীমঙ্গল মানেই চা বাগান। চারপাশে শুধু চা বাগান আর চা বাগান। এই সবুজ চা বাগান দেখতে দেখতে আমরা চলে আসছি মাধবপুর লেক। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সবুজ চা বাগান আপনার চোখ এবং মন দুটিকেই ভরিয়ে দিবে। মাধবপুর লেকের এন্ট্রি ফি 30 টাকা। যেহেতু এখানে গাড়ি থাকবে সেটা পার্কিং এর জন্য এখানে 30 টাকা দিতে হয়। গেট থেকে কিছুটা হেঁটে আমরা মাধবপুর লেকের কাছে চলে আসি। তো এখনই আমরা মাধবপুর লেকের ভিউটা দেখতে পাবো। এখানে লেকের চারপাশে যে টিলাগুলো আছে ছোট পাহাড়ের মতো, এখানেও চা বাগান আছে। এটি হচ্ছে মাধবপুর লেক। অসাধারণ, অপূর্ব সুন্দর। আর সাথে তো সারাদিন আমাদের সাথে বৃষ্টি আছে। চারপাশে সবুজ আর সবুজ, অসাধারণ সুন্দর লাগছে। আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে আসবেন, আমার সাজেশন থাকবে অবশ্যই আপনারা মাধবপুর লেক ঘুরবেন এবং এখানে অন্তত 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন। দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে। পাশাপাশি আরেকটি বিষয়, অনেকেই মাধবপুর লেক আসে এবং নিচে লেক থেকে বা লেকের ঘাট থেকে এসে ঘুরে চলে যায়, কিন্তু আপনারা সেটি করবেন না। আমি বলবো যে আপনারা লেকের পাড়ে যে উপরের পাহাড়গুলো আছে এগুলোতে উঠবেন এবং পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠে লেকের ভিউটা দেখবেন। দেখবেন অসাধারণ লাগবে। আমি চেষ্টা করব পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠে আপনাদেরকে লেকের ভিউটা দেখানোর জন্যে। বৃষ্টি হওয়ার কারণে এই রাস্তাগুলো পিচ্ছিল হয়ে গিয়েছে, তো একটু সাবধানেই উঠতে হবে আমাকে। দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টিটা এটার সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। দেখুন কি দৃশ্য, অসাধারণ, জাস্ট ওয়াও! এমন দৃশ্য দেখে সত্যি মনটা ভরে গেল। এতক্ষণ যে জার্নি করেছি, পাহাড়ে উঠতে যে কষ্ট হয়েছে, লেকের এই ভিউটা দেখে সত্যি সেটা দূর হয়ে গেল। অসাধারণ! মাধবপুর লেক আসলেই অনেক সুন্দর। শ্রীমঙ্গলে আমি এই 2 দিনে যতগুলো জায়গা দেখেছি তার ভিতরে মাধবপুর লেক অন্যতম। এই দৃশ্যগুলো আপনারা লেকের নিচে পাবেন না বা নিচ থেকে আপনি বুঝতেই পারবেন না যে লেকের ভিউটা কেমন। সেজন্য অবশ্যই আপনাকে লেকের পাড়ে যে ছোট পাহাড়গুলো আছে এগুলো থেকে আপনার উঠতে হবে এবং সর্বোচ্চ স্থানে উঠতে হবে। তাহলে আপনি লেকের এই সুন্দর ভিউটা পাবেন। পাশাপাশি এই জায়গাটাও অনেক সুন্দর এবং সর্বোচ্চ চূড়ায় উঠলে হচ্ছে আপনারা এই জায়গাটি দেখতে পারবেন। যেহেতু আমি ফ্যামিলি নিয়ে আসছি, তাই আমি একটু সময় বেশি নিচ্ছি এখানে, যেন আসলে সবগুলো জায়গা বা সবগুলো সৌন্দর্য দেখতে পারি। কারণ ফ্যামিলি নিয়ে তো সবসময় আসা হয় না। সেজন্য এই জায়গাগুলো একটু সময় নিয়ে দেখা। তো মন ভরে মাধবপুর লেক দেখে আমাদের আজকের শেষ স্পট লাউয়াছড়া জাতীয় উদ্যান চলে আসি। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের জন্য এখানে টিকিট কাটতে হবে আমাকে। তো এখানে এসে শুনলাম 115 টাকা টিকিটের মূল্য। 115 টাকা টিকিটের মূল্য আমার কাছে একটু বেশি মনে হয়েছে। যাই হোক, আমরা টিকিট কেটে বনের ভেতরে ঢুকলাম। বনের ভেতরে পাখির ডাক এবং অন্যান্য পোকামাকড়ের শব্দ সত্যি অনেক ভয়ঙ্কর লাগছিল আমার কাছে। এরকম টিকিটটি আপনাকে দিয়ে দিবে। দেন হচ্ছে এটি গেটে দেখিয়ে হচ্ছে আপনারা বাগানের ভেতরে প্রবেশ করবেন। তো ঢোকার আগেই ভিতর থেকে যে বনের সাউন্ড আসছিল সেটি শুনে আসলে আমার আরো ভেতরে যাওয়ার
মানে ইচ্ছাটা বেশি হচ্ছিল যে আসলে ভিতরে কি অবস্থা। তো ভিতরে ঢুকে হচ্ছে আমার খুবই ভয় লাগছিল আসলে কোন পাশ থেকে আবার বানর চলে আসে। যাই হোক তেমন বানর দেখতে পাইনি। তো বনের ভেতরে কিছু দূর হাঁটার পরে হচ্ছে আমরা রেল লাইন পেয়ে যাই। সো এখানেই সেই জায়গাটি যেটা আমরা সবসময় ভিডিওতে দেখে থাকি, 'আমার আছে জল' মুভি হয়েছিল এই জায়গায় এবং অপর পাশে 'অ্যারাউন্ড 80 ডেজ' এই মুভিটি হয়েছিল। ভেতরে আরো জায়গা আছে, আপনারা চাইলে গাইড নিয়ে ঘুরতে পারেন। তো আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে চলে আসি এবং আমাদের সিএনজিকে বিদায় করে দেই। আজকে সেকেন্ড ডেতে আমরা চেক ইন করবো শ্রীমঙ্গলের প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টে। তো যেহেতু আমাদের চেক ইন টাইম 2টায়, আমরা 1টার ভেতরেই চলে আসি প্যারাগন রিসোর্টে। প্যারাগন রিসোর্টের ভেতরের রিসেপশন এরিয়াটি অত্যন্ত সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা রিসেপশনে ওয়েট করছিলাম আমাদের রুম রেডি হওয়ার জন্যে। পাশাপাশি রিসোর্টের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। রিসোর্টের এ পাশটায় সুইমিং পুল এবং বাম পাশে কিডস জোন আছে। প্যারাগনের ফ্রন্ট ভিউটাও খুব সুন্দর। এখানে বড় করে প্যারাগন লেখা আছে এবং হোটেলটা অলমোস্ট 5 স্টার হোটেলের মতোই। শ্রীমঙ্গলের একটি অন্যতম হোটেল অ্যান্ড রিসোর্ট। আপনারা যারা একটু লাক্সারি রিসোর্টে থাকতে চাচ্ছেন তারা প্যারাগনকে সিলেক্ট করতে পারেন। আমাদের রুম রেডি হয়ে গিয়েছে, আমরা রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটি ভাড়া পড়েছিল ৬,৭৭৭ টাকা। এটার সাথে বুফে ব্রেকফাস্ট। চেক ইন টাইম 2টায় এবং চেক আউট টাইম পরের দিন 12টায়। ৩১৮ নম্বর রুম। যেহেতু আমরা আগেই চেক ইন করেছিলাম, যে কারণে রুমটা একটু অগোছালো। রুমের ইন্টেরিয়রটা এরকম, খুবই সুন্দর। টিভি, মিনি ফ্রিজ, এসি এবং পার্সোনাল লকার। পাশাপাশি একটি ছোট্ট ব্যালকনি। ব্যালকনি থেকে ফ্রন্ট ভিউটা এরকম। আমরা যেহেতু ফ্রন্ট ভিউ রুম নিয়েছি, তাদের পুল ভিউ রুমও আছে। আপনারা চাইলে পুল ভিউ রুমও নিতে পারেন। তো রুমটি আমার কাছে ভালোই লেগেছে, খুবই পরিপাটি। ওয়াশরুম খুবই ক্লিন এবং পর্যাপ্ত পরিমাণ টাওয়েল এবং অন্যান্য যাবতীয় যা প্রয়োজন সবগুলোই পর্যাপ্ত পরিমাণে ছিল। তো ওভারঅল আমি রুমের ব্যাপারে আমার কাছে ভালো লেগেছে। আমরা কিছুটা রেস্ট নিয়ে বাইরে চলে আসি এবং রিসোর্টটা একটু ঘুরে দেখি। তো সুইমিং পুলের পাশে ওদের কনফারেন্স রুম এবং স্পা এরিয়াটা আছে এবং পুলের পিছনের সাইডটিতে একটু টিলা আছে, সেখানে কিছু ডেকোরেশন করা আছে। পাশাপাশি ডান পাশে তাদের বারবিকিউ পয়েন্ট এবং বাম পাশে কিডস জোন। এই এরিয়াটায় প্যারাগন লেখা আছে এবং যদি সুইমিং পুলের অপোজিটে দেখি তাহলে হোটেলের ভিউটা এরকম আসে এবং এই পাশের রুমগুলোই হচ্ছে পুল ভিউ রুম। আপনারা যদি এই পাশের রুমগুলো সিলেক্ট করেন তাহলে রুম থেকেই পুলের ভিউটি দেখতে পারবেন। তো আমরা যেহেতু সারাদিন খুবই জার্নি করেছি, একটু টায়ার্ড, তাই ভাবলাম যে সুইমিং পুলে গোসল করে নেই। প্যারাগনের সুইমিং পুলটি খুবই সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা সুইমিং পুল সহ কোনো রিসোর্ট নিতে চাচ্ছেন তারা প্যারাগন রিসোর্টটি সিলেক্ট করতে পারেন। আমি বলবো সুইমিং পুলের জন্য প্যারাগন বেস্ট, কারণ অনেকেরই ডিমান্ড থাকে ট্যুরে যে রিসোর্টে আপনারা থাকবেন সেখানে একটি ভালো সুইমিং পুল দরকার, সেক্ষেত্রে প্যারাগন বেস্ট। এবং প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সিকিউরিটি আমার কাছে ভালো লেগেছে
এখানে খুব একটা গ্যাদারিং নেই। আর যদি আপনারা উইকডেজে আসেন তাহলে তো কোনো কথাই নেই, মোটামুটি ফাঁকাই পাবেন। তো অলমোস্ট ৩০ থেকে ৪০ মিনিটের মতো আমি সুইমিং পুলে গোসল করলাম। আসলে অনেকদিন ধরেই সাঁতার কাটা হয় না। বাট একটা স্কোপ পেলাম যেহেতু, তাই টাইমটি প্রপার ইউটিলাইজ করার ট্রাই করলাম। তো সুইমিং পুলে গোসল করে আমরা ফ্রেশ হয়ে বিকেলের দিকে একটু বের হই হোটেলের অন্যান্য অংশগুলো দেখার জন্যে। তো এটি ছিল রেস্টুরেন্ট এরিয়া এবং তার পাশেই গেম জোন। সো গেম জোনটি অনেক সুন্দর। এখানে বেশ কিছু আইটেম আছে। আপনারা চাইলে এই গেম জোনটিও ইউজ করতে পারেন। ক্যারাম বোর্ড, টেবিল টেনিস এবং বেশ কিছু আরো আইটেম আছে এবং স্পেসটিও অনেক বড়। তো আপনারা রিল্যাক্সের জন্যে এই জায়গাটিও ইউজ করতে পারেন। দেন যদি প্যারাগনের রাতের ভিউটি দেখাই, ভেতরে মোটামুটি সব জায়গায় লাইটিনিং করা আছে। সুইমিং পুলের ভিউটি এরকম। সুইমিং পুলটি রাত ৯টা পর্যন্ত ওপেন থাকে। আপনারা চাইলে ৯টা পর্যন্ত সুইমিং পুল ব্যবহার করতে পারেন এবং সুইমিং পুল থেকে হোটেলের ভিউটিও খুবই লাক্সারি এবং দেখতে ভালো লাগছিল। এবং যেটি আমরা সকালে দেখেছিলাম বারবিকিউ পয়েন্ট। রাতের বারবিকিউ পয়েন্টটি অনেক সুন্দর, যদিও আজকে কোনো অ্যারেঞ্জমেন্ট ছিল না এখানে, বাট লাইটিনিং ছিল। এই এরিয়াটা আমার কাছে ভালো লেগেছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই এরিয়াটা ভিজিট করবেন। প্যারাগনের রাতের ভিউগুলো আমার কাছে ভালো লেগেছে। তো এটাই ছিল মোটামুটি আজকে প্যারাগনের ভিজিট। দেন নেক্সট ডে আমরা 12টায় চেক আউট করবো। গুড মর্নিং সবাইকে। আজকে প্যারাগনে আমাদের বুফে ব্রেকফাস্ট। তো বুফে ব্রেকফাস্টে প্যারাগনের আইটেমগুলো হিউজ ছিল এবং পর্যাপ্ত পরিমাণে ছিল এবং আইটেমের ভেরিয়েশন অনেক ছিল। আমরা ভরপুর ব্রেকফাস্ট করে আজকে 12টায় প্যারাগন থেকে চেক আউট করব। চেক আউট করে আমরা লাস্ট আমাদের গন্তব্য সীমান্ত ৭১, বধ্যভূমি ৭১ যেটি পরিচিত, এই এরিয়াটি ঘুরবো। তো আমরা প্যারাগন থেকে ১০০ টাকা সিএনজি ভাড়ায় চলে আসি বধ্যভূমি ৭১। আপনারা যারা শ্রীমঙ্গল থেকে যখন ব্যাক করবেন তখন এই জায়গাটি ঘুরে যেতে পারেন বা এর আগের দিনও ঘুরতে পারেন। তো আমরা যাওয়ার সময় এই জায়গাটি ঘুরবো এমন প্ল্যান করি। দুদিন টানা বৃষ্টির পরে আজকে রোদের তাপ খুবই বেশি, তাই এখানে বেশিক্ষণ থাকবো না। জাস্ট একটা রাউন্ড দিয়ে আমরা ব্যাক করব। এখানে তেমন কিছু অবশ্য দেখার নেই, বাট এখানে মানুষের গ্যাদারিংটা একটু বেশি মনে হয়েছে আমার। যে স্থাপনাগুলো আছে এখানে সবাই ছবি তুলছিল। আপনারা আসলে অবশ্যই এই এরিয়াটা ভিজিট করবেন। পাশাপাশি আমাদের এই ২ দিনের শ্রীমঙ্গলের রিল্যাক্স ট্যুর কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটি। শ্রীমঙ্গল ট্যুর নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব জানানোর জন্যে এবং আমি সবাইকে বলবো আপনারা শ্রীমঙ্গল ভিজিট করুন। এখনই সময় শ্রীমঙ্গল ঘোরার জন্যে। বিশেষ করে জুন এবং জুলাই শ্রীমঙ্গল দেখতে অনেক সুন্দর। আমরাও দেখতে দেখতে শেষ সময় চলে আসলাম। আজকে আমরা শ্রীমঙ্গল চৌমুহনী থেকে শায়েস্তাগঞ্জ হয়ে আমরা ময়মনসিং চলে আসব। চলে আসার সময় খুবই খারাপ লাগছিল। সবুজে ঘেরা সেই চা বাগানের কথা মনে পড়ছিল। কিন্তু কি করা, যেতে তো হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।